কমছে না হামের সংক্রমণ। চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলোতে শয্যা সংকট। সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। ক্যাম্পেইনের 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। জ্বালানির সংকট বাড়ছেই। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফুয়েল কার্ড ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিভিন্ন স্থানে তেল বিক্রি। শহরের ওপর চাপ কমাতে চট্টগ্রাম সিটিতে যুক্ত হচ্ছে 6 উপজেলা। তৈরি করা হবে 2টি স্যাটেলাইট টাউন। সেতু ফ্লাইওভারে টোল বন্ধ না হলে পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা। এবং রোহিঙ্গাদের টার্গেট করে সক্রিয় মানব পাচার চক্র। সাগরপথে মালয়েশিয়া যাত্রার মাঝপথে জিম্মি করে অর্থ আদায়। 5 মাসে উদ্ধার 335। কাউন্সেলিংয়ে জোর এপিবিএনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ। সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। কমছে না হামের সংক্রমণ। উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। শয্যা সংকটে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় চিকিৎসা সেবা নিতে সমস্যায় পড়তে হচ্ছে স্বজনদের। এদিকে সারা দেশে একযোগে টিকাদান শুরু 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে 6 থেকে 59 মাস বয়সীদের। ক্যাম্পেইন সফল হলে 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা স্বাস্থ্য বিভাগের। হাসপাতালের ওয়ার্ডগুলোতে খালি নেই শয্যা। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে নতুন নতুন শিশু আসছে চিকিৎসা নিতে। জায়গা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। লক্ষ্মীপুরে হাম উপসর্গ নিয়ে ভর্তির বেশিরভাগই শিশু। সদর হাসপাতালে নতুন ভর্তি 5 জন। আর গত 12 দিনে জেলায় 105 জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। সর্দি জ্বর কাশি ছিল প্রথমে, ওষুধ খাওয়ার পরে এগুলো গায়ে উঠছে। ওর হচ্ছে নিউমোনিয়া এখনো আছে, মানে ইঞ্জেকশনটা দিচ্ছে ওটা কোনো পরিবর্তন নাই। স্যারে বলছে ঢাকা নেওয়ার জন্য একবার। 3টে বাচ্চা কিভাবে শোয়া, 3টে বাচ্চার 3টে মাথা না, কিভাবে শো, কিভাবে খাবা, কিভাবে কি আরে। কুমিল্লায় ক্রমান্বয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। জ্বর, সর্দি, কাশি, লাল রেশ ও চোখ দিয়ে পানি ঝরার লক্ষণ নিয়ে হাসপাতালে রোগীরা। নতুন করে জেলায় হাম উপসর্গ নিয়ে ভর্তি 23 জন। আর 12 জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। 1000 টাকা দিছি ওরে ক্যানালা ফিট করার জন্য। ইঞ্জেকশন সিরিজ, তারপরে যে ক্যানালা ফিট করার যে কস্টেপ, এটা সব বাইরে থেকে কিনতে হচ্ছে। নোয়াখালীতে একদিন থেকে 14 বছর বয়সী 45 জন রোগী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। নতুন ভর্তি হয়েছেন 16 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12 জন। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে 16 জন। বর্তমানে আমাদের ওয়ার্ডে ভর্তি রোগী আছে হচ্ছে 45 জন এবং আমরা গত 24 ঘন্টায় আমরা 12 জন রোগীকে ছুটি দিয়েছি। তবে চাঁদপুরে হামের প্রকোপ কিছুটা কমেছে। সদর হাসপাতালে 21 শিশু হামের চিকিৎসা নিচ্ছেন। নতুন ভর্তি 5 জন আর সুস্থ হয়েছেন 5 জন। এদিকে সারা দেশে একযোগে টিকাদান শুরু হবে 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে 6 থেকে 59 মাস বয়সীদের। ক্যাম্পেইন সফল হলে 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা স্বাস্থ্য বিভাগের। তানজিল হাসনাত, সময় সংবাদ। সারা দেশে জ্বালানি তেলের সংকট বাড়ছে প্রতিনিয়ত। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ডিপো থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় সংকট, দাবি পাম্প মালিকদের। এ অবস্থায় ফুয়েল কার্ড এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় থেকে হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। ফেনীতে জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। জেলার 28টি পেট্রোল পাম্পের কোনোটিতেই মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। অথচ এখানে অকটেন ও পেট্রোলের চাহিদা রয়েছে 2.5 লাখ লিটার। চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ না পেলে এই সংকট কাটানো সম্ভব নয় বলে মনে করেন জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা। সংকট তো আজকে অনেকদিন ধরে দেখতেছি, সেই টাঙ্গের থেকে এই পর্যন্ত আসছি, কোনো তেল পাই না। 2 ঘন্টার উপরে লাগবে, 200 টাকার তেল লইতে। তো আমরা কি ব্যবসা করবো না তেলের জন্য আমরা সময় কাটাবো? প্রতিটা পাম্পকে যদি তাদের চাহিদা অনুপাতে দেওয়া হলে তাহলে উত্তোলন হওয়া সম্ভব হবে। পাহাড়ি এলাকাতেও জ্বালানি তেল নিয়ে নেই স্বস্তির বার্তা। যানবাহনের লাইনের সারি 2 থেকে 3 কিলোমিটার ছাড়িয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে না সামান্য তেল। সবগুলো পাম্পে গেছে, কোনো পাম্পে তেল দিতেছে না, বিশাল লাইন।
লাইন থেকে আমি বোতল নিয়ে আসছিলাম এখানে, এখন এখানে আপনার এই মেশিন নষ্ট। এছাড়া বান্দরবানে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। পর্যটন নগরী হওয়ায় স্থানীয়দের পাশাপাশি তেল পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদেরও। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশে জ্বালানি তেলের সংকটের কারণে যখন ত্রাহি ভাব, সেই মুহূর্তে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া পাম্পগুলোতে যে বিশেষ করে বাইকারদের কিন্তু উপচে পড়া ভিড় এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ ব্রাহ্মণবাড়িয়া মোট 18টি পেট্রোল পাম্প রয়েছে, তার মধ্যে 14টি চালু আছে। সবগুলোতে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না, যেগুলোতে সরবরাহ করছে কেবলমাত্র ডিজেল সরবরাহ করা হচ্ছে। দু একটির মধ্যে অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুগর এস রহমান যে পাম্পটি আছে, সেই পাম্পে কিন্তু এই মুহূর্তে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, বিশেষ করে পেট্রোল এবং অকটেন। যার কারণে বাইকাররা কিন্তু বিভিন্ন ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপের মাধ্যমে খবর পেয়ে তারা কিন্তু এই জায়গাতে ভিড় করছে, অর্থাৎ এই পাম্পটিতে ভিড় করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাম্পটিতে দুপুর 2টা থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে, এখন পর্যন্ত সরবরাহ চলছে। প্রত্যেক মোটর বাইকে কিন্তু 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে। যে এখানে আমরা অনেকে বাইকারদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে 2 লিটার জ্বালানি তেল মোটরসাইকেলের জন্য অনেকটা অপ্রতুল, কেননা তারা অনেকে মার্কেটিংয়ে জব করে বিভিন্ন পেশা জড়িত আছেন বিভিন্ন উপজেলায় এবং জেলার বাইরেও যেতে হয়। সবগুলো মিলিয়ে তারা বলছেন যে সংকটের মধ্যে 2 লিটার তেল অনেকটাই কম। এবং এখানে যারা পেট্রোল পাম্প মালিক সমিতি আছে বা মালিকরা আছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বিপিসি থেকে তারা চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ার কারণে এই সমস্যা আরও ঘনীভূত হয়েছে। এর মধ্যে কিন্তু যে যারা বাইকাররা আছে, তারা কিন্তু এখানে এসে কিন্তু অনেক ধরনের পেট্রোল পাম্প মালিক যারা আছে তাদের সাথে সমস্যার সৃষ্টি করছেন। তারা বলছেন যে তাদের যে 2 লিটার তেল সেটা অনেকটা অপ্রতুল, সেটি দিয়ে তাদের হচ্ছে না। এমনিভাবে কিন্তু বিভিন্ন সময় বাগবিতন তার আমরা জড়াতেও আমরা লক্ষ্য করেছি। এমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমানে রাধিকা পাম্পেও কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। 2-1টি পাম্পে সরবরাহ করার কারণে কিন্তু ভিড় যেমনটা ছিল আগের মতো ঠিক তেমনটা নেই, কিন্তু তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন পাম্পে বিভিন্ন বাইকাররা এবং ব্যক্তিগত গাড়ি যারা মালিক তারা কিন্তু এসে কিন্তু ভিড় করছেন। এখানে যে জ্বালানি তেলগুলো সরবরাহ করছে, বিশেষ করে ডিজেল 5 লিটার করে প্রত্যেকটি যানবাহনে সরবরাহ করা হচ্ছে এবং বাইকারদের মাঝে 2 লিটার করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি পাম্পে যদি এ ধরনের ভাবে দেওয়া হতো তাহলে কিন্তু এই সংকট থাকতো না। আমরা মালিকদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তাদের চাহিদা 9000 লিটার প্রত্যেকটি পাম্পে, তারা পাচ্ছেন 3000-4000 লিটার। সেই তুলনায় জ্বালানি তেলের পরিমাণ অনেকটা অপ্রতুল এবং বলছেন যে পরিমাণ ডিজেল পাওয়ার কথা সেই পরিমাণ ডিজেল না পাওয়ার কারণে তারা কিন্তু সেটিও পাচ্ছে না। সব মিলিয়ে এখানে যে বাইকারদের যে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং জ্বালানি তেলের যে সংকট সেটা কিন্তু অনেকটাই ঘনীভূত হচ্ছে দিন যত ঘোরাচ্ছে। তবে পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান হবে। তবে এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া এস রহমান পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেলের সরবরাহের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডকে যুক্ত করে নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শহরের ওপর চাপ কমাতে 1 সিটি 2 টাউন কনসেপ্টে সীমানা বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু এবং পতেঙ্গা ফ্লাইওভারের টোল প্রথা বন্ধ না হলে নতুন এলাকার সংযুক্তি ব্যর্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাখওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত 170 বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গৌডন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 2022 সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে 6টি উপজেলাকে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা 1 সিটি 2 টাউন। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। এটাকে ফলপ্রসূ করতে গেলে তার ক্যাপাসিটিকে বাড়াতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত 2টি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায়
তৈরি করতে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারে টোল নেওয়া, দুই পারের জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগে অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও আলোচনা করতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন সিডিএ পরিচালনা বোর্ডের সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। 4 বছর ধরে চলা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান অনেকটা চূড়ান্ত হয়ে এসেছে, যেখানে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে চট্টগ্রামের 6টি উপজেলা। কেন 6টি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং মাস্টার প্ল্যানের কী অবস্থা সেটি নিয়ে আলোচনা করবো। আলোচনা যোগ দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। খোরশেদ, আপনার স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে জানতে চাইব 4 বছর ধরে চলা চট্টগ্রাম মাস্টার প্ল্যানের সর্বশেষ অবস্থাটা কী? বিগত 4 বছর ধরে চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যানের বর্তমানে যে কাজ চলছে তাতে আরও কিছুদিন সময় লাগবে। তবে বর্তমানে যেটা সিদ্ধান্ত নিয়েছে বা পরিকল্পনা করছে তা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, কর্মতৎপরতার চাপ এবং যানবাহনের চাপ ইত্যাদির মাথায় রেখে চট্টগ্রাম শহরকে বর্ধিত করা হবে এবং সেখানে আশেপাশে যে কয়েকটি উপজেলা আছে যেমন পটিয়া, আনোয়ারা, সীতাকুণ্ড, এদিকে হাটাজারি সহ এবং 6টি উপজেলাকে সংযুক্ত করে চট্টগ্রাম মহানগরী বর্ধিত করার পরিকল্পনা এখন সক্রিয় বিবেচনাধীন। 6টি উপজেলা অন্তর্ভুক্ত হলে উপজেলাবাসীর লাভটা কী হবে আর আপনারা কি করবেন ওইখানে? এখানে প্রধান কথা হচ্ছে উপজেলাবাসী তো বিভিন্ন কাজকর্মে এখানে আসতে হয়। এখন সেবাটা উপজেলাবাসীদের দোরগোড়ায় কিন্তু চলে যাবে, এই একটা বড় কাজ। আর আমাদের সুবিধা হচ্ছে কি এখানে যে ক্রমবর্ধমান চাপ, গাড়ির চাপ, জনসংখ্যার চাপ, এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। মানুষ অনেক কমফোর্টেবল জোনে মানুষ চলে যাবে, কাজকর্ম করতে পারবে এবং সেবা পাবে। সাধারণ মানুষ যদি বলছে যে সেখানে জায়গার দাম বাড়াচ্ছে আর কোনো কাজে আসবে না, সেটা আসলে যৌক্তিক সত্যি কিনা? না, এটা সঠিক নয়। আমরা হয়তো সাধারণ মানুষের মধ্যে হয়তো অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতার কারণে মানুষ এটা বলছে, কিন্তু যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় এবং সঠিকভাবে যদি জনসংখ্যা তার ক্যাপাসিটি বিল্ড আপ করা হয় কর্তৃপক্ষের এবং যদি অন্যান্য লজিস্টিক সাপোর্টগুলি সরকার সহায়তা করে তাহলে এই আশঙ্কা অমূলক বলে আমি মনে করি। আচ্ছা, আপনি যেহেতু চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন চেয়ারম্যান হিসেবে একটা প্রশ্ন করি, 1995 সালে সিডিএ যে মাস্টার প্ল্যানটি করেছিল সিটি কর্পোরেশন, পিডিবি কিংবা ওয়াসা কেউ এটাকে ওন করেনি, এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। এখন যে মাস্টার প্ল্যান চলছে অনেক কোটি টাকা খরচ করে, সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নে বাকি সংস্থাগুলো কতটা অগ্রণী ভূমিকা পালন করবে, কতটা সহযোগিতা করবে বলে আপনি মনে করেন? এখানে একটা বিষয় আছে যে অন্যান্য সংস্থা যারা সহায়তা করে নাই বলে বলছেন, এটার পিছনে সবাইকে, সব অংশীজনকে সঙ্গ নিয়ে কাজ করার যে একটা টিম স্পিরিট, সেটার জন্য একটা লিডারশিপ দরকার হয়। অতীতে হয়তো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ওইভাবে সহযোগিতামূলকভাবে সহযোগিতা অন্যদের থেকে পায় নাই, অথবা নিজেরা হয়তো তাদের সহযোগিতা আদায় করতে কোনো ক্ষমতা অর্জন করে নাই। এই লিডারশিপের অভাবের কারণেই আমার মনে হয় তারা এটা করতে পারে নাই আর কি, মানে এই সহযোগিতা পায় না। বর্তমান যে সিডিএর চেয়ারম্যান যিনি আছেন উনি অত্যন্ত দক্ষ মানুষ এবং প্রকৌশলী, সুতরাং এই লাইনের সাথেই ওনার দীর্ঘদিনের বসবাস। ইনি যদি সব সঠিকভাবে উদ্যোগ নেন অন্যান্য অংশীজনদেরকে সাথে নিয়ে, তাহলে হয়তো আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আমরা চিন্তা করতে পারি। অধিকার কর্মী জিআবি একটা অভিযোগ করেছে, সেটি হলে শহরের মধ্যে টোল, যদি টানেলের টোল, ফ্লাইওভারের টোল, সেতুর টোল দেয়, তাহলে তো এই যে আপনারা যে শহরকে এক্সটেনশন করবে সেটা কার্যকর হবে না। তাহলে টোলের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? টোলটা রোধ করা বা টোলটা বন্ধ করার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? টোলের ব্যাপারে আপনি যেটা বলছেন সেটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন জনে কমপ্লেইন করেছেন এবং তারা পরামর্শ দিয়েছেন এটা তুলে নেওয়ার জন্য। এবং আমি মনে করি চট্টগ্রাম শহরকে যদি বাড়ানোর পরিকল্পনা করা হয় তাহলে এইটা তুলে নেওয়া উচিত। এ ব্যাপারে কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছেন এবং আমার মনে হয় সেটা ওনারা চিন্তাভাবনা করবেন। আমরা যারা বোর্ডে আছি
আমরাও বিষয়টাই আমাদের পরিচালনা বোর্ডের মধ্যে তুলব। আশা করি বিষয়টা আমরা পুনর্বিবেচনা করতে সক্ষম হব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা কমিটির সদস্য এবং চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলমের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত 4 বছর ধরে যে মাস্টার প্ল্যানটি প্রণয়ন করছে সেই ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং তারা এবার প্রথমবারের মতো 6টি উপজেলাকে সংযুক্ত করছে, বিশেষ করে পটিয়া, হাটহাজারী, আনোয়ারা, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড এবং এই অংশগুলিকে বোয়ালখালী সে অংশ তারা সেখানে স্যাটেলাইট টাউন করবে। তবে বলছেন আগে যেহেতু অংশীজনরা এই মাস্টার প্ল্যানকে ওন করেনি বা বাস্তবায়নে এগিয়ে আসেনি, তবে তারা আশা করছেন এবার অংশীজন সিটি কর্পোরেশন, পিডিবি, ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে এগিয়ে আসবে। আমরা যে আলোচনা করছিলাম প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলমকে ধন্যবাদ দিয়ে সে আলোচনা এখানে শেষ করছি। যুক্ত ছিলাম চট্টগ্রামে। বিভাগীয় সময়ে আরও থাকছে। অবাধে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন, চাঁদপুরের হাইমচরে নদী তীর সংরক্ষণ বাঁধে ধস, নদী ভাঙনের ঝুঁকি, সাময়িক সিসি ব্লক ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় মানব পাচার চক্র, উন্নত জীবনের প্রলোভনে মালয়েশিয়া নেওয়ার কথা বলে জোগাড় করছে তরুণ তরুণীদের। সাগরপথে ঝুঁকিপূর্ণ যাত্রার মাঝপথে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। সংশ্লিষ্টরা জানান শরণার্থীর জীবন থেকে মুক্তির আশায় ঝুঁকি নিচ্ছেন অনেকে। উদ্ধার হওয়ার পর তাদেরকে ক্যাম্পে ফিরিয়ে এনে কাউন্সেলিং করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বাসিন্দা কালাপুতুর বাবা মাকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায় তার 20 বছরের ছেলে হামিদুল্লাহ। 14 দিন পর জানা যায় সাগরপথে ট্রলারে করে সে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু এখন দালাল চক্র তার কাছ থেকে দাবি করছে 4 লাখ টাকা। এতে দিশেহারা পরিবারটি। একই চিত্র শুধু কালাপুতুর পরিবারেই নয়, খায়রুল বশর ও নূরহাবার সন্তানরাও সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পর দালালদের হাতে আটক রয়েছে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানব পাচার চক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের। এদিকে প্রলোভন ও উন্নত জীবনের আশায় অনেকেই ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা তাদেরকে কাউন্সিলিং করি এবং আইনগতভাবে তাদের তারা যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিই। বাইরের যে মানবিক সহায়তা কার্যক্রম সেটি গুটিয়ে ফেলেছেন। তারপর আমরা ধন্যবাদ জানাই যে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সাহায্য করে আসছে, যদিও আগের মতো না। গত 5 মাসে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার থেকে 335 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সময়ে মানব পাচারের সঙ্গে জড়িত 30 জনকে আটক করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরের মেঘনা নদীতে অবাধে চলছে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন। এতে মেঘনাপাড়ের হাইমচরে নদী তীর সংরক্ষণ বাঁধের 1000 মিটার ধসে পড়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের বিস্তীর্ণ জনপদ। ইতোমধ্যে ধসে পড়া এলাকায় সাময়িকভাবে সিসি ব্লক ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীর সংরক্ষণ বাঁধের অনেকাংশে ধসে পড়া আতঙ্কে কাটছে পাড়ে বসবাসকারীদের। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে চাঁদপুরের হাইমচরের গাজীনগর এলাকায় মেঘনা নদীতে ড্রেজিং মেশিন দিয়ে বালু তুলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এতেই নদীটি সংরক্ষণের প্রায় 1000 মিটার এলাকার সিসি ব্লক ধসে পড়েছে। এই অবস্থায় চলতে থাকলে সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ধসে পড়ার আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যে বাঁধের অংশে সিসি ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। রাত্রে ওই যে বালু কাছে নদী, এই বর্ষায় থাকবো কিনা এই বান এও বলা যায় না। এই নদী বাঁধ যেভাবে দুষ্কৃতিকারীরা নষ্ট করছে, এখন ভবিষ্যতে আমাদের যে এখানকার হাইমচরের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে শিক্ষা সংস্কৃতি, সকল কিছু বিলীন হয়ে যেতেছে। দ্রুত গতিতে যদি এটা সংস্কার করা না হয় তাহলে এই বর্ষায় হাইমচর তলিয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত নদীটির বাঁধ সংরক্ষণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্টক পাইলে যে ব্লক ছিল সেটা দিয়ে আপাতত প্রাইমারি ভাবে আমরা সেটা রক্ষা করার চেষ্টা করতেছি আমরা, এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতেছি যাতে এই ধরনের অপরাধ আর না ঘটতে পারে। মেঘনা থেকে অবৈধভাবে বালি উত্তোলন এবং বাঁধ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বিভাগীয় সময় আরও থাকছে। কাপ্তাই হ্রদে বাড়ছে মৎস্য আহরণ, খুশি জেলেরা। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা বিএফটিসির। বাড়বে শীত মৌসুমে কমে যাওয়া রাজস্ব আদায়।
খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত বেহাল সড়ক। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হলেও ধীর গতির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত 18 কিলোমিটার সড়কটি সরু ও আঁকাবাঁকা হওয়ায় চলাচলে ব্যাঘাত ঘটে। এর মধ্যে যত্রতত্র ভাঙা। বিশেষ করে বৃষ্টি হলে কাদা ও ভাঙনের কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে 2025 সালের আগস্ট মাস থেকে সড়কটি 12 ফুট থেকে 18 ফুটে উন্নীত করার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে অভিযোগ উঠেছে কাজের মান ও ধীর গতি নিয়ে। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক সংস্কার কাজ শেষ করার চেষ্টা চলছে। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের পরিচালনাধীন চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে মার্কেট বন্ধ থাকায় এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে 16 শহর এলাকায় মার্কেটের নিচতলায় একটি দোকানে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। তবে ধোঁয়ায় কুণ্ডুলিকে উপেক্ষা করে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। ধোঁয়ায় বেশ কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই কাপড়, কসমেটিক্স সহ বেশ কয়েকটি দোকান। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আবারও কাপ্তাই হ্রদে বাড়ছে মৎস্য আহরণ। এতে খুশি জেলেরা। জাল টানা শেষে দেখা মিলছে মাছের। সেই মাছ ড্রামে ভরছেন জেলেরা। সেই মাছ বোটে করে আনা হয় বিএফটিসির নির্ধারিত অবতরণ ঘাটে। কর্মব্যস্ততা প্লটন জুড়ে। অথচ মাত্র 1 মাস আগেও ছিল না এমন চিত্র। শীত মৌসুমে অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল মাছ ধরা। পর্যাপ্ত মাছ আহরণ হওয়ায় স্বস্তি ফিরেছে জেলে ও ব্যবসায়ীর মনে। এই অবস্থায় লক্ষ্যমাত্রার বেশি মৎস্য আহরণ ও রাজস্ব আদায়ের প্রত্যাশার কথা জানান বিএফটিসির এই কর্মকর্তা। বর্ষবরণ ঘিরে পাহাড়ে চলছে সাংরাই উৎসবের প্রস্তুতি। বান্দরবানের পাহাড়ি পল্লীতে চলছে নানা আয়োজন। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা, যুবক যুবতী, শিশু, বয়স্ক সহ সবাই। সাংরাই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের কথা জানান উৎসব উদযাপন কমিটি। আগামী 13 থেকে 19 এপ্রিল পার্বত্য জনপদ বান্দরবানে উদযাপিত হবে এই উৎসব। বিভাগের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কমছে না হামের সংক্রমণ। চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলোতে শয্যা সংকট। সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। ক্যাম্পেইনের 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। জ্বালানির সংকট বাড়ছে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফুয়েল কার্ড ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিভিন্ন স্থানে তেল বিক্রি। এবং শহরের ওপর চাপ কমাতে চট্টগ্রাম সিটিতে যুক্ত হচ্ছে 6 উপজেলা। তৈরি করা হবে 2টি স্যাটেলাইট টাউন। সেতু, ফ্লাইওভারে টোল বন্ধ না হলে পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্নব নিবিড়। মালিহা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।